ওকে, আমি রেকর্ড স্টার্ট করছি। আজকে থেকে মাইক্রোসফট এক্সেল, তাই না? মাইক্রোসফট ওয়ার্ড এটা কি ধরনের প্রোগ্রাম ছিল? মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের প্রোগ্রাম ছিল? এটা একজন ঠেলা একজন না দিলে বাকিটুকু আগাইতে পারে না, এরকমই। মাইক্রোসফট কি ধরনের প্রোগ্রাম ফাহিম বলো তো? ওয়ার্ড প্রসেসিং। একটু জোরে বলতে হবে তো, লজ্জা পাচ্ছ না? তাহলে ওকে, আমি আসলাম মাইক্রোসফট এক্সেলে মূলত আমরা কাজ করি হচ্ছে হিসাব নিকাশের, এন্ড এটা হচ্ছে একটা স্প্রেডশিট প্রোগ্রাম। কি প্রোগ্রাম? স্প্রেডশিট, SPREAD শিট, ঠিক আছে? SPREAD স্প্রেডশিট। তার মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল একটা স্প্রেডশিট প্রোগ্রাম, আর এখানে আমরা কি করি? হিসাব নিকাশের কাজ করি। এখন শিট মানে কি? শিট হচ্ছে তালিকা, আর স্প্রিড দ্বারা, হ্যাঁ, SPREAD, হ্যাঁ, এটা দিয়ে আসলে ওই দ্রুততমই বোঝায়। আর শিট মানে যেহেতু তালিকা, আমরা এখানে হচ্ছে দ্রুততম তালিকা করার কাজ করতে পারি। এখন সেটা তো ধরেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবল নিলেও পারি, সেখানে টেবল নিয়ে ধরেন আমি উপরে লিখলাম অনেকগুলা প্রোডাক্টের প্রাইস, আর বাম পাশে ধরেন সবগুলো নামও লিখলাম, শেষে কি একটা হিসাব বসাবো, সেটা আবার ক্যালকুলেটর নিয়ে হিসাব করে তারপর ওখানে বসানো লাগবে। কিন্তু এখানে সেটা করার দরকার নেই, যেহেতু এটা একটা গাণিতিক প্রোগ্রাম, এখানে এসে আমরা হিসাব নিকাশের সবগুলো একসাথে করে ফেলতে পারবো। ঠিক আছে, মূলত এটা হচ্ছে গাণিতিক কাজের জন্য মানে করা হয়েছে আর কি। যাই হোক, আমি আসলাম মাইক্রোসফট এক্সেলে। মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা হয়তো দেখতেছেন সবাই। এখন মাইক্রোসফট এক্সেলে এই যে ছোট ছোট অনেকগুলো বক্স দেখতেছি, মাইক্রোসফট ওয়ার্ডের মতো এরকম হোয়াইট কালার পেজ দেখতেছি না। তো ওইখানে আসলে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ছিল, ওখানে প্রিন্ট করার জন্য বা পেজ ক্রিয়েট করার জন্য একদম রেডি ছিল। এখানে তো সেরকম না, এখানে হচ্ছে তালিকা তৈরির জন্য রেডি আছে এটা, সেজন্য এখানে ডিফল্ট ভাবে ট্যাবলের মতো করে বানানো আছে। এখন এই যে ট্যাবলের মতো বানানো আছে, সেখানে আবার এই যে ছোট 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 অনেকগুলো বক্স দেখতেছি, এই বক্সগুলোকে বলা হয় সেল। কি বলা হয় এটাকে? সেল। এখন এই যে প্রত্যেকটা সেল, হ্যাঁ, লাখ লাখ এখানে সেল আছে। আমি যদি একদম নিচে যাই, এই যে কত লক্ষ দেখা যাচ্ছে এখানে, বা আমি যদি একদম শেষে যাই, তাহলে এখানে XFD এটা অব্দি আসতে কতটুকু আসতে হয় বুঝেন? 26টা অ্যালফাবেট, ABCD অব্দি 26 শেষ হয়েছে, তারপর আবার AB AC AD, এভাবে আবার আরো 26টা শেষ হয়েছে, এভাবে আস্তে আস্তে X অব্দি আসছে, আবার FD অব্দি আসছে, দেখছেন? তো এই কম্বিনেশনে প্রায় এখানেও হয়তো বা লাখখানিক হইতে পারে। তো এতগুলো যে সেল আছে, এই প্রত্যেকটা সেলের নামগুলো আমাদেরকে চিনতে হবে। কিরকম মুখস্থ করবো এরকম না, লাখ লাখ সেলের নাম কি মুখস্থ করা পসিবল? আসলে পসিবল না, মানে আপনি চাইলেও কত বছর যাবে এটা শুধু এটা শিখতে শিখতে। তো এইখানে হচ্ছে ক্যালকুলেশনটা এরকম, আমরা উপরে যদি দেখি যে ABCD, এগুলো হচ্ছে সবগুলো কলামের নাম। কিসের নাম এগুলা? কলাম। আর এগুলা রো দিয়ে দেওয়া আছে, 1 2 3 4 নাম্বারিং করানো আছে, ঠিক না? এখানে ABCD আছে। মানে আমি কত নাম্বার কলামে আছি কে বলতে পারবেন? কত নাম্বার? শিওর? আমরা ই নাম্বার কলামে আছি। ই কলামের নাম দেওয়া আছে ই। তাহলে বুঝলাম এখন যে কলামগুলো কিভাবে হবে। ধরেন আমি এখন কোথায় আছি? জি। রো কত? 8। এই সেলটার নাম হচ্ছে G8। এখন ধরেন আপনি বলতে পারেন আমি নিচে নামলে এখানেও তো জি আছে, কিন্তু আপনি এদিকে খেয়াল করেন 8 তো নাই, G11। তার মানে এইভাবে প্রত্যেকটা সেলের নাম ইউনিক, কলাম এবং রো। এখানে আসলাম, আলিফ বলেন এটার নাম নাম কি? B3। বুঝতে পারছেন এটা? বলেন তো ভাই, এটার নাম কি? 6F না, F6। ঠিক আছে, 6F বলছি, F6। ঠিক আছে, বুঝতে পারলে হলো। আবার এই সেম জিনিসটার নাম আবার এখানে দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেলের নামগুলো চিনলাম। আর এরপরে দেখেন আমি একটা সেল থেকে যে একটা সেলের দিকে যাচ্ছি, কি কাজ করবো সেটা পরে দেখতেছি। আপাতত জাস্ট এটার অ্যাক্সেসিবিলিটি গুলো একটু দেখি, নেভিগেশন গুলো দেখেন। এইখানে থেকে আমি যে এইখানে আসতেছি, এটাই মাউস দিয়ে ক্লিক করছি। আবার চাইলে আমি কিবোর্ডে যে অ্যারো কি ছিল না, নেভিগেশন কি, কার্সর কন্ট্রোল কি, ঠিক আছে, এটা দিয়ে ডানে বামে মুভ করতে পারতেছি। ক্লিয়ার? আর উপরে নিচেও যেতে পারতেছি। আবার একটা জিনিস আছে, আমরা যখন কাজ করি কিবোর্ডের মধ্যে যে হাতটা বসাই, তখন কিন্তু হাতটা আর ওঠাইতে চায় না, স্লো হয়ে যায়, ঠিক আছে? তখন আমরা কিবোর্ড থেকে এন্টার দিয়ে নামতে পারি নিচের দিকে, এন্টার দিয়ে নিচের দিকে নামতেছে। আবার কিবোর্ডে যে ট্যাব বাটন আছে, একটা ট্যাব, ক্যাপস লকের উপর ট্যাব, ট্যাব দিয়ে দেখেন ডান দিকে যাচ্ছে। এখন কত হচ্ছে, এন্টার দিয়ে নিচে, আবার ট্যাব দিয়ে ডানে যাচ্ছি, কিন্তু এবার উপরে এবং বামে কিভাবে যাব? তো এন্টার দিয়ে যখন নিচে নামে, সেটার সাথে যদি আমি শিফট এন্টার দিই তাহলে উপরে যাবে। শিফট এন্টার, শিফট তো সবসময় বিপরীত কাজ করে, দেখছেন না? যে আমি ক্যাপস লক দিয়ে লিখতেছি, তখন হচ্ছে সব বড় হাতের আসার কথা, শিফট দিলে ছোট হাতের আসে। অথবা ক্যাপস লক ছাড়া লিখতেছি, সব ছোট হাতের আসার কথা, কিন্তু শিফট দিলে কি আসে? বড় হাতের। তো সেম ভাবে হচ্ছে এখানে এন্টার চাপলে নিচে আসতেছে না, শিফট চেপে এন্টার দিলে উপরে যাচ্ছে। আবার ট্যাব বাটন দিচ্ছি না, এখানে ডান দিকে যাচ্ছে, শিফট ট্যাব দিলে
বাম দিকে আসবে। তার মানে এভাবে গেল, এন্টার দিয়ে নিচে, শিফট এন্টার উপরে, ট্যাব দিয়ে ডানে, আর শিফট ট্যাব দিয়ে বামে। আর এরপর দেখেন আমি এখানে ধরেন কিছু একটা লিখলাম, আমি এখানে লিখলাম 45, কিবোর্ড থেকে এন্টার দিলাম, নিচে সেলে আসলো 70, 60, 50, চারটা সংখ্যা লিখছি, এখানে আসলাম 20, 40, এইসব মতো সংখ্যা লিখতেছি আর কি, ঠিক আছে। দেখেন আমি হচ্ছে এখানে কয়টা কলামে লিখছি, টোটাল 4টা কলামে লিখছি, টোটাল 2টা কলামে লিখছি, আর টোটাল 4টা রোতে লিখছি, ঠিক আছে। বাম দিকের গুলো সব রো, আর উপরের গুলো সবগুলো কলাম, এবিসিডি গুলো হচ্ছে কলাম, আর এগুলো হচ্ছে রো। ওকে, আমি আসলাম এই জায়গায়, আমি চাইতেছি এই 2টা সংখ্যাকে যোগ করে এখানে বসাবো, ঠিক আছে। যোগ করে কিভাবে, ধরেন এখানে হচ্ছে 45 প্লাস 20, এন্টার দিলাম, কিছু হয়েছে, এরকমই আসছে, তাই না? তো এখানে একটা বিষয় আছে, যেহেতু এখানে আমরা শীট নিয়ে কাজ করতেছি, এখানে গাণিতিক কাজের প্রোগ্রাম হইলেও শীট নিয়ে যেহেতু কাজ করতেছি, এখানে গাণিতিক কাজ ছাড়াও আর অনেক কাজ থাকতে পারে, এই যে লেখালেখি, নাম, রোল, রেজিস্ট্রেশন, এগুলোও তো লিখতে পারি, ঠিক আছে। তো এই জন্য এখানে যখন আমরা গাণিতিক কাজ শুরু করি, তখন কি করতে হয়, একটা গাণিতিক সিম্বল ইউজ করতে হয়। ধরেন গাণিতিক সিম্বল কি কি আছে, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, জিনিসগুলো আছে না, তারপরে আর অনেকগুলো আছে, এরকম গাণিতিক সিম্বল অনেক আছে না। তো ধরেন আমি এখানে মাইনাস দিলাম, এটা গাণিতিক সিম্বল না, এটা ধরেন আমি এখানে প্লাস দিলাম, গাণিতিক সিম্বল না। এই যে গাণিতিক সিম্বল দিছি, আমি যদি এবার দিই 45 প্লাস, এটার ক্ষেত্রে এটা কাজ করবে, হ্যাঁ করছে। তাহলে আমরা যখন গাণিতিক কাজ শুরু করি, তখন কি করতে হয়, একটা গাণিতিক সিম্বল দিয়ে কাজটা শুরু করতে হয়, ঠিক আছে। তখন সে বুঝতেছে এখন আমি গাণিতিক কাজ করছি, হিসাব নিকাশের কাজ করতে হবে, মানে এক্সেল বুঝতেছে এখন তো আমাকে হিসাব নিকাশের কাজ করতে হবে। ধরেন আপনি লিখতেছেন, আপনি একটা জিনিস লিখতেছেন যে এটার সময় তুমি প্লাস বসাইয়ে তারপর এটা লিখবা, ধরেন আপনি একটা লেখা লিখতেছেন যে এখানে একটা প্লাস বসাইতে হবে, তো প্লাস যে বসাবেন, ওই যে প্লাস যে লিখতেছেন না, ওই প্লাস দ্বারা সে কি যোগ করতে হবে, বুঝতেছে, বুঝে না, সে হচ্ছে ওই প্লাস মানে প্লাসে বুঝতেছে। কিন্তু যখন আপনি কোনো একটা গাণিতিক সিম্বল দিয়ে এই লেখাগুলো লেখা শুরু করছেন প্লাস দিয়ে, তখন প্লাস মানে সে যোগ করতে হবে, এটাই বুঝতেছে। এই জন্য আমাদের কি করতে হয়, গাণিতিক সিম্বল দিয়ে লেখাটা শুরু করতে হয়। তো আমরা আসলে এটাকে এভাবে লিখতে পারি, সবসময় হচ্ছে গাণিতিক সিম্বল হিসেবে ইকুয়াল ইউজ করতে পারি, ঠিক আছে। ইকুয়াল, এটা একটা গাণিতিক সিম্বল না, এই যে গাণিতিক একটা সিম্বল ইউজ করলাম, ইকুয়াল। তো আমরা গাণিতিক কাজ শুরু করবো কি দিয়ে, ইকুয়াল দিয়ে, ঠিক আছে, মনে থাকবে এটা। এক্সেলে এসে গাণিতিক কাজ শুরু করতে হলে আমাদেরকে সবসময় ইকুয়াল ইউজ করতে হবে। ইকুয়াল একটা গাণিতিক সিম্বল, তাই ইকুয়ালি যে ইউজ করতে হচ্ছে এমনটা না, ইকুয়াল একটা গাণিতিক সিম্বল, তাই আমরা ইকুয়ালকে ইউজ করতে পারতেছি। তো আমরা সবসময় ইকুয়াল ইউজ করতে পারি, প্লাস মাইনাস এগুলো হলে একটু গলে ফেলতে পারি, ঠিক আছে। তো আমি ইকুয়াল ইউজ করলাম, আমি দিলাম 45 প্লাস দিলাম 20 দিলাম, এন্টার দিলাম, হয়েছে না 65, সরি। এখন কথা হচ্ছে, ধরেন আমার একটু মত চেঞ্জ হইলো, একটু রাখি, আমার মত চেঞ্জ হইলো, আমি কি করলাম, এটাকে দিয়ে দিলাম 40, ঠিক আছে। এখানে কি চেঞ্জ হয়েছে, হয় নাই। এখন এখানে যে চেঞ্জ হয় নাই, সেটা আমার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য 2টা ওয়ে আছে, একটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা হচ্ছে এখানে একটা ফর্মুলা বার আছে, এটার নাম কি, ফর্মুলা বার। এই ফর্মুলা বারে দেখবেন লেখা থাকবে, এই যে আমি এখানে যে ফর্মুলা লিখি, ফর্মুলা কি সেটা পরে বলতেছি, এই যে লেখাগুলো লিখতেছি সেগুলো আসলে ফর্মুলা, কিভাবে হচ্ছে সেগুলো আমি পরে বলতেছি। দেখেন এই যেখানে লিখছি, এই জায়গায় এসে আমি ব্যাকস্পেস দিয়ে 40 করে দিয়ে এন্টার দেই, হয়ে গেছে এবার। দেখেন কত হচ্ছে, আমার যদি এভাবেই করার হইতো তাহলে আমি এগুলো লিখলাম, এবার কেন, এগুলো দরকারই নেই। কারণ আমার তো, আমি যদি এখানেও আসি, ধরেন আমার হচ্ছে 10 প্লাস 10 করবো, আমি একটা গাণিতিক সিম্বল দিলাম 10 প্লাস 10, এন্টার দিলাম, এই যে বাইরে হয়ে গেছে, কিন্তু আমার এগুলো দরকার নাই, ঠিক আছে। কিন্তু আমরা আসলে, আমি চাইতেছি এইখানে যা আছে তার সাথে এটা যোগ হবে, তো সেক্ষেত্রে এখানে একটা সেল কলিং সিস্টেম আছে, কি এটা, সেল কলিং সিস্টেম আছে, সেটা হচ্ছে কিরকম, গাণিতিক সিম্বল দিলাম একটা, এখন এই সেলটার নাম কি, সি, C5, এটার নাম কি, C5, কেভাবে বুঝছেন তো ফাহিম, এটা এই সেলটার নাম কি, D5, কলাম এবং রো গুলোকে কমন করছি, তাই না। তাহলে হচ্ছে C5 আছে 40 আর D5 আছে হচ্ছে 20, এই দুটাকে যোগ করবো আমরা। তাহলে আমি হচ্ছে কিবোর্ড থেকে C দিলাম, আমরা লিখি না অ্যালফাবেট থেকে A B C D, ওইরকম C লিখলাম, তারপর দিচ্ছি 5, এই দেখেন ব্লু কালার হয়ে গেছে, বা এটাকে সিলেক্ট করে ফেলছে, এটা হচ্ছে কল করা, C5 কে কল করছি, আমি দিলাম প্লাস সিম্বল দিলাম, এরপর আবার কে, D5 না, D5, এটা দিলাম, আনসার বের হয়েছে। আগেরটা আর এখনটা কিন্তু সেম, সবকিছু সেমই করতে হয়েছে, কিন্তু এবার আমরা কল করে করছি। এবার দেখেন এখানে চেঞ্জটা কোথায়, আগে করছিলাম আমরা 40 প্লাস 20, কিন্তু এবার আমরা 40 প্লাস 20 দিই নাই, আমরা C5 প্লাস D5। এখন C5 দেওয়ার কারণে সে কি করছে, C5 কে যোগ করছে, কিন্তু C5 এর একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা আমরা আবার এখানে লিখে দিছি। সে তো সবসময় চিন্তা করতেছে C5 এর ভ্যালুর সাথে আমি
C5 এর ভ্যালুকে যোগ করছি। এখন যদি আমি এখানে C5 এর ভ্যালুটা চেঞ্জ করে দেই, ধরেন আমি আবারও 45 এ চলে গেলাম, তাহলে সে ইনস্ট্যান্ট এখানে চেঞ্জ করে ফেলছে অটোমেটিক্যালি, কারণ সে চিনে C5 কে। এখন C5 এর ভিতর যা আছে সেটাই আমার ভ্যালু। আমি যদি এখানে ভ্যালু চেঞ্জ করি অ্যান্সারটা চেঞ্জ হচ্ছে অটোমেটিক। তাহলে দেখেন এখন যদি আমি এখানে সংখ্যাগুলো চেঞ্জ করি, যতই চেঞ্জ করবো ওইখানে অটোমেটিক্যালি আপডেট হবে। বুঝছেন এই জিনিসটা? সেল কল করলে কি হয়, তা আমরা ম্যানুয়ালি করবো না, আমরা সবসময় সেল কল করেই করবো। মানে এই যে সেল কল করছি আমরা লিখে দিয়েছিলাম, সেটা আরেকটা সিস্টেম আছে। আমি ফার্স্টে গাণিতিক কাজ শুরু করলাম ইকুয়াল দিয়ে। আমি এই যে সেলটা আছে এটার উপর একটা ক্লিক করলাম, দেখেন অটোমেটিক কল হয়ে গেছে। তারপর আমি আবার প্লাস দিলাম, ক্লিক করলাম, কল হয়ে গেল, এন্টার দিলাম, ঠিক আছে না প্লাস। এখন আবার এখানে আরো কিছু কাজ করা যায়। আপনি এটাকে মাইনাস করবেন, ইকুয়াল দিলাম, আমি এটাকে কল করলাম, মাইনাস দিলে শুধু প্লাসের পরিবর্তে সিম্বল চেঞ্জ হবে। আগে প্লাস করছি, এখন মাইনাস দেন, এই যে মাইনাস দিয়ে এটাকে দিলাম, এন্টার দিলাম। সবগুলো কিবোর্ডে আছে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। এখানে গুণ করব, গুণ করার জন্য হচ্ছে আমাদেরকে স্টার চিহ্নটা ইউজ করতে হয়। কিবোর্ডে স্টার চিহ্ন আছে না, শিফট 8, অথবা ওই যে নিউমেরিক্যাল সেকশন আছে একটা, নিউমেরিক্যাল কিস, ওখানে আবার দেখবেন হচ্ছে ওই একটা স্টার আছে, ঠিক আছে, ওটাই হচ্ছে গুণ। একটা ব্যাকস্ল্যাশ আছে, স্ল্যাশ তো চেনেন, ব্যাকস্ল্যাশ, ওই ব্যাকস্ল্যাশটাই হচ্ছে ভাগ। ইকুয়াল দিলাম, C7 শিফট 8 দিয়ে ইনটু দিলাম, D7 দিয়ে এন্টার দিলাম, এটা গুণ হইলো। তারপর যদি আমি ভাগ করতে চাই তাহলে ইকুয়াল, এই যে ব্যাকস্ল্যাশ D8 এন্টার, আসে না? এই হচ্ছে আমাদেরকে এখানে গাণিতিক কাজগুলো করতে হয়। ইকুয়াল দিলাম, যেটা হচ্ছে শিফটের লেফটে আছে, যেটা হচ্ছে ওই কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্কের, হ্যাঁ হ্যাঁ ওখানেই, ওটা তো আছেই, মানে এটার পাশাপাশি আর কি। আচ্ছা আমি সেখানে প্লাস করলাম, D5 এন্টার। এখন দেখেন এখানে যে আমরা সেল কল করছি না, এখানে আরেকটা সিস্টেম অ্যাপ্লাই হয়েছে অটোমেটিক্যালি, সেটা হচ্ছে সে আসলে জানে এরকম, মানে ইন্টারনালি সে জানে এরকম, তার পাশের যে সেল আছে প্রথম সেল, এটার সাথে তার পাশের দ্বিতীয় সেলটা যোগ হয়েছে। এখন ধরেন তাকে যদি আমি বলে দিই যে এখানে যে সিস্টেমটা অ্যাপ্লাই করছি সেটা তুমি এখানে অ্যাপ্লাই করো, তখন সে কি করবে, নিশ্চয়ই পাশের সেলের সাথে পাশের দ্বিতীয় সেল যোগ করবে। সেটা অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে এরকম। আমি একটা কাজ করি, এই সংখ্যাগুলোকে একটা কপি করি, এখানে এসে পেস্ট করি। এই কপি পেস্ট নিয়ে ঝামেলায় যাই না, ধরে নিলাম আমি লিখে নিলাম কি কি হয়েছে, এগুলোতে যাই না, ঠিক আছে। কপি পেস্ট বেসিক্যালি আপনারা দেখে আসছেন, এখানে একটুখানি চেঞ্জেস আছে, এটাতে এক্সেল আসলে একটুখানি চেঞ্জেস আছে, সেম ভাবে কাজ করে, শুধু একটু সতর্কতার সাথে কাজ করতে হয়, নইলে কাজ করে না এটা। এগুলো নিয়ে পরে কথা বলতেছি, বাট আপাতত ধরে নিলাম আমি এগুলো ম্যানুয়ালি লিখছি, ঠিক আছে। দেখেন এখানে কি করলাম, এই ফর্মুলা বারে দেখা যাচ্ছে, এই ফর্মুলা মানে কি বুঝি আমরা নরমালি, এরকমই কিছু একটা, তবে হচ্ছে ধরেন কিছু একটা ফ্লোটাকে আমরা বুঝতে পারি, ফর্মুলা চিনি না, যে ধরেন এই জিনিসের সাথে, যেমন রেসিপির ফর্মুলা থাকে না, রেসিপি আর ফর্মুলা সিনোনিমস হতে পারে, ওইরকমই কিছু একটা। ধরেন হচ্ছে আপনার একটা ফ্লো আছে, যে এটার সাথে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এই যে পুরো স্ট্রাকচারটা, এটা একটা ফর্মুলা। তো এখানে হচ্ছে আবার কি কি কাজ করবে এক্সেল সেটাই লিখে দিছি, এই জন্য এটা একটা ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে আমাদের কি কি ফর্মুলা লিখতেছি সেটা এখানে দেখা যায়, তাই না। আমি একটু এখানে আসলাম, এখানে এসে জাস্ট হচ্ছে একটা ইকুয়াল দিলাম, আমি পাশের দ্বিতীয় সেলের সাথে প্লাস করলাম, পাশের প্রথম সেল এন্টার দিলাম। এখন এইখানে আসবো যেখানে আমার ফর্মুলাটা আছে, এখানে একটা সিস্টেম আমি অ্যাপ্লাই করছি, একটা ফর্মুলা আছে, এই জায়গায় একটা বর্ডার আছে না, এই যে সেলের মধ্যে একটা বর্ডার আছে না, এটা আমাকে পয়েন্ট করে দেয় আমি কোন জায়গায় আছি, এই জন্য এটার নাম হচ্ছে সেল পয়েন্টার। কি নাম এটার, ঠিক আছে। এগুলো কি ছিল, সেল, এগুলো কি ছিল, সেল। আর এই যে সেলটা কোন জায়গায় আছে এটা দেখতেছি কিভাবে, সেল পয়েন্টার, কি বলে এটাকে, সেল পয়েন্টার। আমি এখানে ক্লিক করলাম, সেল পয়েন্টারে, এই যে সেল পয়েন্টারটা দেখা যাচ্ছে, সেল পয়েন্টারের একদম রাইটে বটমে দেখবেন একটা ডট আছে, ডটে যদি আমি মাউস টানি প্লাসের মতো একটা সিম্বল আসে, এই যে ঘাড়ো একটা কালো প্লাসের সিম্বল আসে, এইটাকে ধরে যদি আমি নিচের দিকে এভাবে টান দেই, যতটুকু দরকার ছেড়ে দিবেন, তাহলে দেখবেন এই পুরো সিস্টেমটা সবার উপর অ্যাপ্লাই হয়ে গেছে। মাউস দিয়ে ধরে ড্র্যাগ করছি জাস্ট, বুঝছেন এটা। তো এই জিনিসটা আমি আরেকবার দেখি, আমি এখানে ইকুয়াল দিলাম, C5 কল করলাম, ইনটু কত আছে দেখাও দরকার হয় না, ক্লিক করলে অটোমেটিক বুঝতে পারবেন এটা কত, D5, ঠিক আছে, এটা দিলাম। তাহলে এখানে একটা সিস্টেম অ্যাপ্লাই করছি, পাশে দুইটা সেল যোগ হয়ে এখানে বসছে। আমি এই সিস্টেমটা সবাইকে ফলো করে দিলাম। হ্যাঁ এখন মনে করেন এক একটা সেই ক্ষেত্রে তো আমরা ধরেন এক্সেলে আসবো না সম্ভবত, ক্যালকুলেটর আছে, আর যদিও আছে আরো অনেক কমপ্লেক্স কাজ করবো, ততদিনে বুঝে যাবেন। এক একটা একরকম হইলে তো ধরেন আপনাকে ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। আবার ধরেন আপনার আছে, ধরেন 100টা সংখ্যা, এখানে পুরো একটা লিস্ট আছে,
লিস্টে 100টা সংখ্যা যোগ করতে হবে, 100টা সংখ্যা বিয়োগ করতে হবে, এরকম এরকম আসা মাঝে মাঝে। তো আপনি একটা কাজ করেন না যে 100টা যোগ করতে হবে সেগুলোকে এক জায়গায় রাখেন, 100টা বিয়োগ করতে হবে সেগুলো এক জায়গায় রাখেন। তো একটা একটা করে দিবেন, বাকিগুলো ট্র্যাক করবেন। 3টা কাজ করলেই বাকি 300 কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম আর কি। যাই হোক, ওগুলো পরে বুঝবেন, আপাতত এটুকু দেখি। আমি একটা কাজ করি, এখানে কিছু সংখ্যা লিখে ফেলি, যে এতক্ষণ ধৈর্য নাই আমার। আচ্ছা, আমি 3টা কলামে লেখা লিখছি। রো কয়টা আছে জানি না, 5 থেকে 16 অব্দি, সম্ভবত 11টা, 11টা নাকি 10টা, 11টা। দেখেন, 11টা রো আর 3টা কলামে আমি কিছু লেখা লিখছি। এগুলো মুখস্থ রাখতে হবে না, জাস্ট যেন মনে থাকে কোনটা কলাম কোনটা রো, ওই জন্য বারবার এগুলো। 12টা, আচ্ছা। হ্যাঁ, কাস্টমার স্টুডেন্ট বুঝতে হবে, এগুলো তো কাস্টমার স্টুডেন্ট বুঝতে হবে, এগুলা ঠিক থাকবে আপনার। তাছাড়া পড়াশোনা ভাই আপনারা আছেন, পদতুলি দিবেন আমাদের, বুঝতেছেন? সিইউ তে চান্স পাওয়া যায় নাই। এখন ইংলিশ নিয়ে পড়তেছে না, কোনোটাই মিলে না। বাসায় দিছে, সমস্যা নেই। সিসি নিয়ে পড়লে এখন আমি ক্লাস করাতাম না, আমাকে ক্লাস করাইতো। যাই হোক, দেখেন, আমরা হচ্ছে তাহলে কি করছিলাম, না খুব গম্ভীর হয়েছিলাম তো এই জন্য একটু ফান করছি। আবারও চলেন ক্লাসে টাইপ করি। ইকুয়াল দিলাম, একটা সংখ্যা সিলেক্ট করলাম, সংখ্যা মানে একটা সেলকে সিলেক্ট করলাম, সংখ্যা তো না, সেল। ঠিক আছে, প্লাস দিলাম, একটা সংখ্যা সিলেক্ট করলাম বা একটা সেল সিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে এইটাকেও তো যোগ করা দরকার, তখন কি করবো? এখন দুইটা সংখ্যা লিখে ফেলছি, এখন ধরেন আমাকে আরেকটা প্লাস চিহ্ন দিয়ে এটা লিখে দিতে হবে, বুঝছেন? এটা এন্টার দিলাম, এটাকে ড্র্যাগ করে আমি নিচে দিয়ে টান দিলাম, হয়ে গেছে না? আমি এটাকে মুছে দিই, এটা আমার দরকার নেই আপাতত। আবার এটার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ইকুয়াল দিলাম, এটাকে মনোযোগ দেবেন। ইকুয়াল দিলাম, এখন এই যে এতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে আমরা এভাবে লিখতে পারি, এইটা থেকে এটা অবধি কি দিছি আমি, C5:E5 কোলন আর কি। ঠিক আছে, ওই অনুপাত, বাংলা যেটাকে অনুপাত বলতো, দেখেন C5:E5। এখন যে C5:E5 দিছি, সেটা তো সে বুঝছে যে C5 থেকে E5, দেখেন সে সবগুলোকে একসাথে সিলেক্ট করছে, ইস টু দেওয়ার কারণে করছে না? কিন্তু এটার সাথে কি হবে সেটা তাকে আমরা বলি নাই। এখন প্লাস যে করতে হবে সেটা বলার কোনো সুযোগ নাই। আমি যদি এখানে প্লাসও দিয়ে দিই, সে মনে করবে এটা তো মনে হয় গাণিতিক কাজ শুরু করছে। ঠিক আছে, এখন তাকে আমরা বলবো হচ্ছে এভাবে, তুমি হচ্ছে এটাকে সামেশন করবা। সাম মানে কি? সামেশন, সাম মানে কি? যোগ। তো আমি কি করলাম, এখানে সাম লিখে দিলাম। এখন কত হচ্ছে SUMC5, একটা সেলের নাম হয়ে গেছে। এখানেও একটা সমস্যা, ঠিক না? SUMC5 এটা একটা সেলের নামের মতো না? তো এই সেলটা আসলে এখানে নাইও, এই এক্সেলে, পুরো এক্সেল, সেজন্য সে বুঝতেও পারতেছে না এটা কি। এই জন্য এই সামের এগেইনস্ট আমরা যাদেরকে যাদেরকে রাখতেছি, কে কে, C5:E5, ওদেরকে একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এবার সে বুঝছে কি আমাকে কাজ করতে হবে, কি কাজ করতে হবে? যোগ করতে হবে। কেন? সাম লিখছি, আর এখানে দিছি C5:E5, সে C5 থেকে E5 কে যোগ করবে। এন্টার দেই, দেখেন 100 আসছে আগের মতো। ঠিক আছে, বুঝছেন? আমি আরেকবার রিপিট করি, আমরা এই তিনটা সেলকে যোগ করব। আমরা সাধারণভাবে যোগ করছিলাম ইকুয়াল দিয়ে, এটা সিলেক্ট করলাম, প্লাস দিলাম, এটা সিলেক্ট করলাম, প্লাস দিলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। ঠিক আছে, এটাকে আমরা এভাবে না করে আমরা করতে পারি এভাবে, ইকুয়াল দিলাম, ঠিক আছে, ফার্স্ট ইস টু লাস্ট, মানে হচ্ছে C5 থেকে E5 অবধি, প্রথম থেকে শেষ অবধি। হুম, হ্যাঁ দেওয়া যাবে, আমি জাস্ট এটা বোঝাচ্ছি। তো C5 থেকে E5 অবধি এভাবে লিখতে হবে না? এভাবে তো লিখলাম, কিন্তু কি কাজ করবে সেটা কি বলছি? আমি বলছি ফার্স্ট থেকে লাস্ট। ঠিক আছে, ও বলতেছে হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট থেকে লাস্ট সিলেক্ট করে ফেললাম। এরপর কি হবে সেটা কি বলছি? সেটা তো বলি নাই। সেটা আমরা শুরু করবো এভাবে, আমরা বলবো হচ্ছে সাম। আমরা বলছি হচ্ছে সাম, কি করতে হবে এটা দিয়ে? সাম। তাহলে হচ্ছে কি যোগ করবে, সে জানে হচ্ছে সাম দিয়ে যোগ করতে হয়। আমি শুরু করলাম ব্র্যাকেট, আমি এটা দিলাম, দেন হচ্ছে কোলন দিয়ে এটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এটুকু বুঝছেন? শুধু আমি এটা থেকে এটা পর্যন্ত ব্র্যাকেটের ভিতর দিয়ে দিলাম, আর ব্র্যাকেটের বাইরে বলে দিলাম হচ্ছে এটা করতে হবে কি, যোগ। বুঝছেন এটা? হ্যাঁ, ব্র্যাকেট দিতে হবে। এখন এই যে সাম কথাটা লিখছি না, এই যে সাম কথাটা লিখছি না, এই সাম হচ্ছে একটা ফাংশন। কি বলে এটাকে? সাম কি? এই যে দিয়ে দেখানোর দরকার নেই তো,
কাছে মনে রাখবে ওরা আসছে আর কি গেস্ট। আচ্ছা তাহলে আমরা কি করছি ইকুয়াল সাম। এখন সাম হচ্ছে কি ফাংশন, সাম কি সাম দিয়ে কি কাজ হয় সেটা তো বুঝি যোগ করা হয়, বাট সাম জিনিসটা কি এখানে ফাংশন। ফাংশন কি আমি বলি, ধরেন আমাকে একটা কাজ করতে হবে, দুইটা সংখ্যা যোগ করতে হবে। ধরেন ওই যে ওয়াসি বলছিল, কি বলছিল যে প্রথম 100টা সংখ্যা যোগ হবে, তারপর 100টা সংখ্যা হচ্ছে বিয়োগ হবে, তারপর 100টা সংখ্যা গুণ হবে। এখন এই যে একটা বড় সড়ো কাজ, এই পুরো কাজটা ধরেন আমি এক্সেলকে বুঝাই দিছি, বলছি এটা এভাবে করতে হয়, আর সেটার একটা নাম দিয়ে দিলাম। এই কাজটা হচ্ছে ধরেন 3 in 1 বলে দিলাম, বা হচ্ছে ধরেন এক্স ওয়াই জেড, আমি এক্স ওয়াই জেড বলতেছি, ঠিক আছে এক্স ওয়াই জেড। এই কাজের নাম কি দিছি এক্স ওয়াই জেড। যখন আমরা এক্সেলকে এসে বলবো যে ইকুয়াল, সে বুঝতেছে এখন গাণিতিক কাজ শুরু। যখন আমি বলতেছি এক্স ওয়াই জেড, বলছে গাণিতিক কাজ, তো আমাকে এক্স ওয়াই জেড করতে হবে। এখন কি করবে সেই এটার ভিতরে তিনটা, ওই 100টা গুণ, 100টা বিয়োগ, 100টা যোগ, এভাবে করবে, তিনটা ক্যাটাগরির কাজ। কিন্তু আমাকে ওই কাজগুলো কার কার সাথে করবে সেটা দিতে হবে ব্র্যাকেটের ভিতরে। কারণ কার কার সাথে কাজগুলো হবে, যোগ হবে বিয়োগ হবে, এগুলো কার সাথে হবে সেটা বলতে হবে না, ফার্স্ট ইজ টু লাস্ট বা একটা একটা করে সিলেক্ট করতে হবে না। এই যে সিলেক্টটা করব সেটা করবো হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে। এই ফাংশনগুলো এভাবে ইউজ হয়। এই জন্য হচ্ছে প্রতিটা ফাংশনের শেষে একটা করে ব্র্যাকেট ওপেন করতে হয়। প্রতিটা ফাংশনের কাজগুলো আমরা ব্র্যাকেট দিয়ে করতে হয়। ফাংশন লিখছি, ফাংশনের পর সবসময় ব্র্যাকেট ওপেন। কেন বুঝছেন সেটা? কারণ এস ইউ এম, তারপর যদি ধরেন আমি C5 দিই, এস ইউ এম C5, একটা সেলের নাম হয়ে যায়, কিন্তু এই সেলটা আবার এখানে নাইও, আবার কখনো কখনো দেখা যাবে মিলেও গেছে। তো এরকম গুলো হবে। সামকে আলাদা রাখতে হবে। এখন আলাদা রাখার ওয়ে কি, সামের জিনিসগুলোকে ব্র্যাকেটের ভিতর দিয়ে দিব। এখন ব্র্যাকেট দ্বারা সে আরো একটা জিনিস সহজ হচ্ছে, সেটা হচ্ছে সামের প্রপার্টি কারা কারা, সামের যে সম্পত্তিগুলো আছে সেগুলো কারা, সেগুলো আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিচ্ছি। এটুকু বুঝছেন সবাই? এখন দেখেন আমরা যে এটা সিলেক্ট করে কোলন দিয়ে এটা সিলেক্ট করছি না, এই জিনিসটা আবার এভাবে করা যায়। ইকুয়াল দিলাম, আমি এখানে যে ক্লিক করছি ছেড়ে দেয় নেই, আমি রাইটে একটু ড্র্যাগ করে এইদিকে নিয়ে যাচ্ছে, তাহলে দেখেন অটোমেটিক সে কোলনও দিয়ে দিছে, সবকিছু দিয়ে দিছে, সিলেক্টও করেছে। এটা বুঝছেন? তাহলে এটা একটু ইজি হলো না? তাহলে আমি যদি এবার করি তাহলে কি হবে দেখেন, ইকুয়াল দিলাম, সাম দিলাম, ব্র্যাকেট দিলাম, জাস্ট আমি এখান থেকে শুরু করে এইটুকু সিলেক্ট করে দিছি, ড্র্যাগ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, তাহলে হয়ে গেল। এখন এইটাকে যদি ধরে আমি নিচের দিকে ড্র্যাগ করি, সবগুলো একসাথে কি করছি, এটা যোগ করছি, হ্যাঁ সাম করছি, যোগ হয়ে গেল। সহজ না? এখানে এক্সেল মজার। ওয়ার্ডে প্রথম ক্লাসে মজা পান না, এবার এক্সেলে প্রথম ক্লাসেই মজা পাবেন। ওয়ার্ডে আপনারা ইনসার্টে যাই যখন কভার ফটো ডিজাইন করছি তখন মজা পাইছেন একটু, যখন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন মজা পাইছেন, মানে এক্সেলে এসে আপনি প্রথম ক্লাস থেকে মজা পাবেন। আচ্ছা এই যে একটা কাজ করছি, নিচের দিকে ড্র্যাগ করছি, সিস্টেমটাকে ফলো করছিলাম, এটা যদি আমরা এদিকে করি, দেখেন এখানে অনেকগুলো সংখ্যা না, আমি এটাকে যোগ করবো, কি করবো, প্লাস 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 দিতে পারি না, ইকুয়াল দিলাম, সাম দিলাম, ব্র্যাকেট দিলাম। আমি যদি এটা সিলেক্ট করি প্লাস দিয়ে প্লাস দিয়ে প্লাস দিয়ে, তাহলে অনেক কষ্ট হচ্ছে। তো আমি যদি সাম দিয়ে এইভাবে এই যে উপর থেকে নিচে ড্র্যাগ করে ব্র্যাকেট ক্লোজ করে দেই, C5 থেকে C16 এন্টার, হয়ে গেছে না যোগ? এখন আবার দেখেন মজার বিষয় হচ্ছে এই যে ডটটা আছে, এটা তো যদি আমি নিচে দিয়ে টান দেই তাহলে কি হবে, এখানে দেখেন কি হচ্ছে, এটা একটা আনসার না? সে কি করছে, উপরের 12টাকে যোগ করছে, আবার এই কি করছে, এটাকে সহ যোগ করছে, এই কি করছে, এটাকে সহযোগ করছে, কারণ সিস্টেমে ছিল তার উপরেরটা থেকে শুরু করে এতটুকু, ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে তো এটা দরকার হবে না, আমাদের দরকার হবে এখান থেকে ডান দিকে। বা ধরেন আপনি একটা কাজ করছেন, এই যে এইটা এটা যোগ করছেন, ফর্মুলা তো আগে থেকে আছে, আমি বলতেছি না আর লিখতেছি না, এটা যোগ করছেন একটা, আপনি যদি এটাকে ধরে উপর দিকেও টান দেন তাহলে দেখবেন উপরে গুলো যোগ হয়ে গেল সবগুলা, ডানে বামে উপরে নিচে, 4টা ডাইমেনশনে আমরা যাইতে পারতেছি, ঠিক আছে? এই যে কাজগুলো দেখাইছি এগুলো কি সবাই বুঝতে পারছেন? এভাবে আমরা সব গাণিতিক কাজ করতে পারছি মোটামুটি বেসিক লেভেলের। এখন এগুলো একটু মুছে দেই। আমার কাছে 4টা সংখ্যা আছে, তার মধ্যে এই সংখ্যাটা আমার দরকার নাই, বাকিগুলোকে আমি যোগ করব, শুধু এই সংখ্যাটা বাদে, ঠিক আছে? ইকুয়ালে আসলাম, এখন অনেকগুলো সংখ্যা, আবার সেখান থেকে একটা বাদও দিতে হবে। এখানে তো আমি 3টা দিছি, বাট আপনারা ধরে নিলাম 10-12টা আছে, অনেকগুলো সংখ্যা, তার মধ্যে আমি একটা আবার বাদও দিব। তো সেক্ষেত্রে আমরা আবার সামও ইউজ করতে চাচ্ছি, যেহেতু অনেকগুলো সংখ্যা, একটা প্লাস দিতে অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে, আমি সাম দিলাম। আমি যদি এভাবে সিলেক্ট করে দিই তাহলে কি হবে, সবগুলাই চলে আসছে, কিন্তু আমার তো একটা দরকার ছিল না এই জিনিসটা। সেক্ষেত্রে আমরা কি করব, তো সেই ক্ষেত্রে এটা ক্লিক করলাম না, কমা কমা ব্র্যাকেট ক্লোজ,
কমা দ্বারা সে কি বুঝে? সাম। কমা দ্বারা সে কি বুঝতেছে? সাম। এন্টার দিলাম, ঠিক আছে। তবে এটা তো একটু লং প্রসেস আছে, কখনো কখনো এটা ভালো কাজ করে, ভালো কাজে লাগে, হয় না? মাঝে মাঝে থেকে একটা একটা দরকার হচ্ছে এখন হঠাৎ, তখন কি করবেন? তখন এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন চাইলেই, ঠিক আছে। তাহলে আমি এইটুকু মোটামুটি ধরে নিলাম বেসিক, আর বাকি যা যা বেসিক আমাদের সমস্যা থাকবে সেগুলো আমরা আসলে কাজ করতে করতে শিখবো। আজকে আমরা একটা শিট করবো এখন, ঠিক আছে। এই যে কাজগুলো করছি সেগুলো দিয়ে একটা শিট রেডি করবো, সেটা হচ্ছে স্যালারি শিট। আমি এখান থেকে শুরু করি, এখানে একটা বড় করে নাম লিখবো, সেটা পরে লিখতেছি, ঠিক আছে। এখান থেকে আমি শুরু করতেছি, কিছু জায়গা উপরে খালি রেখে 6 নম্বর থেকে শুরু করতেছি আমি, আপনারা ইচ্ছা মতো শুরু করতে পারেন। তো আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন নেম, তারপর হচ্ছে পজিশন, একটু ভেবে চিন্তে লিখতেছি আসলে কি কি থাকে। পজিশন থাকতে পারে, তারপরে বাকি কিছু লিখতেছি না, ধরেন এই কোম্পানির তো সবকিছু, তো আমি হয়তো বা কোম্পানির নামটা বড় করে উপরে লিখবো, যে এই কোম্পানির স্যালারি শিট। বাকিগুলো লিখলাম নেম আর পজিশন লিখলাম, ঠিক আছে। বা এমপ্লয়ি আইডি থাকতে পারে, যেখানে যাবেন তারা যে যে জিনিসগুলো রাখতে বলছে সেগুলোই তো রাখতে হবে। আর আমি এখানে কিছু ডেমো দিচ্ছি, তো আমি দিলাম নেম, পজিশন, হইতে পারে মান্থ, বাট দিচ্ছি না, আমি দিয়ে দিচ্ছি বেসিক, ঠিক আছে। বেসিক মানে কি? এই যে এখন কাজ করার দরকার নাই ভাই, মাউস কিবোর্ড রেখে দেন একদম, এদিকে থাকেন, এতক্ষণ যেরকম ছিলেন এরকম, ঠিক আছে। নেম, পজিশন, বেসিক লিখলাম। বেসিক মানে কি? যে একটা মূল বেতন থাকে সেটা। এখন মূল বেতনের সাথে এই জন্যই স্যালারি শিটটা করতে হয়, নাহলে তো একটা হিসেব তো আছেই, তাদের মূল একটা বেতন তো আছে, এটা দিয়ে দিলেই তো হয়। কিন্তু সেটার সাথে আরো অনেক কিছু অ্যাড হয়, যোগ হয়, বিয়োগ হয়, এই জিনিসগুলোর কারণে হচ্ছে একটা স্যালারি শিট আসতেছে, তাই না? সেটা করবো। এখন হচ্ছে বেসিকটা আমি লিখলাম, লেখার পর হচ্ছে ধরেন এই যে হাউস রেন্ট, হাউস রেন্ট আছে, ঘর ভাড়া। তারপর হচ্ছে ধরেন মেডিকেল অ্যালাউন্স, শর্টকাটে লিখে দিই। তারপর হচ্ছে মোবাইল বিল, যে বলছিল বোনাস, তারপরে ট্রান্সপোর্ট, দেন আরো অনেক কিছু আছে, যেমনটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড ওগুলো তো পরে যাচ্ছি, ওগুলোতে একটু লজিক্যাল বিষয় আছে, যে এরকম অ্যাবসেন্ট, এতদিন অ্যাবসেন্ট হলে এত হিসাব করবে, এত হলে এত হিসাব করবে। তো এই জিনিসগুলোকে আমরা ডাইমেনশন চেঞ্জ করবো, দ্বিমুখী করবো কাজগুলোকে। এগুলো কিভাবে করবো? এগুলো পারেন এখন? এখন তো পারি না, বেসিক আছে, এই জন্য আমরা এগুলো দিচ্ছি না। আবারও স্যালারি শিটে আমরা আসবো, অ্যাডভান্স কাজ শেখার পরে আবার বেসিক শিটে আসবো, এখানে আবার অ্যাডভান্স কিছু কাজ করবো, এরকম আর কি, ঠিক আছে। আজকে হচ্ছে বেসিক শিট করতেছি আমি। প্রভিডেন্ট ফান্ড দিলাম, তারপর হচ্ছে হইতে পারে ট্যাক্স, তারপর হচ্ছে হইতে পারে লোন, তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি টোটাল স্যালারি, আর কিছুই লিখতেছি না, ঠিক আছে। এবার এই যে দেখেন হাউস রেন্ট আমি লিখছি, ফর্মুলা আবার দেখা যাচ্ছে হাউস রেন্ট পুরোটা আছে, বাট এখানে দেখা যাচ্ছে না কেন? জায়গার স্বল্পতা, এখন এটা দেখা যাইতে হবে। তো সেটার জন্য আমরা আসবো কলামের ঘরে, এই যে মাঝখানে লাইন আছে সেখানে যদি আসেন, দেখবেন দুই পাশে দুইটা অ্যারো আসে। এই অ্যারোটা দ্বারা বোঝায় আসলে কি দুই পাশে আমি মুভ করতে পারবো। ধরে আমি ডান দিকে টান দিলাম, বড় হয়ে গেছে না? এটা উইথ বড় হইলো না? এই যে একটা কলাম আছে, কলামের উইথটা বড় হইলো, এই যে পুরো শীটে, ঠিক আছে। যেমন হচ্ছে পজিশন, এটাকে একটুখানি বড় করে দেই, এই যে এখান থেকেই বড় করতে হবে। মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল, ট্রান্সপোর্ট, প্রভিডেন্ট ফান্ড, এন্ড দেন টোটাল স্যালারি, এটুকু করলাম। এরপর আমি চাইতেছি এই যে এখানে অবধি শেষ, এখানে থেকে শুরু, হ্যাঁ। এইটুকু অবধি সিলেক্ট করলাম। সিলেক্ট কিভাবে করে? এখানে এসে আবার অনেকে হচ্ছে এই যে জিনিসটা কপি শিখছিলাম না, সিস্টেম কপি করছি, সেটা শেখার পর অনেকে কনফিউশনে পড়ে আসলে এটা দিয়ে সিলেক্ট করতে শুরু করে। এটা দিয়ে সিলেক্ট করে না, সিলেক্ট হচ্ছে এখানে যে ক্লিক করছি আমি, আর মাউস ছেড়ে দেই নেই, এই যে এইদিকে এসে এখানে ছেড়ে দিলাম। এবার এইটুকু যে সিলেক্ট করছি, এই পুরো একটা বড় সিলেকশন এখানের ভিতরে আমাকে লিখতে হবে। হ্যাঁ, আমরা এতক্ষণ দেখছি আসলে আমরা একটা সেলের ভিতরে লিখতে পারি, অনেকগুলো সেল কি একসাথে লেখা যায়? একসাথে তো লেখা যায় না। তো আমরা কি করবো, এই যে এতগুলো সেল আছে সবগুলোকে একটা সেলে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে, বড় একটা সেল বানাবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, এই সবগুলো সেলকে, সেলের বর্ডার গুলো সবগুলো বাদ দিতে হবে। বাদ দিব হচ্ছে এইভাবে, মার্জ এন্ড সেন্টার, কি নাম দিছে এটার? মার্জ এন্ড সেন্টার। আমাদের দরকার আসলে মার্জ, মার্জ মানে মিশিয়ে ফেলা, এই সবগুলো সেলকে মিশিয়ে একটা সেলে কনভার্ট করবে, যেটা একটা বড় সেল হবে। তা আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন একটা মার্জ সেলস নামে অপশন আছে, মার্জ সেলস, ক্লিক করলাম। এবার দেখেন একটা বড় সেল পাইছি না? এবার আমি এখানে লিখতে পারবো। ধরেন আমি এখানে লিখে দিলাম বেসিক, বেসিক স্যালারি শিট লিখলাম। বেসিক স্যালারি শিট বলতে কোনো নাম হয় না, আমরা এখানে বেসিক শিখতেছি তাই আমি বেসিক স্যালারি দিছি, যখন হচ্ছে অ্যাডভান্স শিখবো তখন অ্যাডভান্স স্যালারি শিট নাম দেবো, আমাদের নাম আমরা নাম দিচ্ছি আর কি এমনিতে, ঠিক আছে। তো এখানে দেখেন বেসিক স্যালারি শিট লিখছি। এখন এটাকে আমি এখানে ম্যানুয়ালি সেন্টারাইজ করতে পারি। আবার এখানে দুইটা সেন্টারাইজ অপশন আছে দেখেন, উপরে, নিচে, মাঝখানে, আবার হচ্ছে ডানে, মাঝখানে, বামে। এটা হচ্ছে একটু ডিফারেন্ট, এখানে দুই ধরনের অ্যালাইনমেন্ট আছে, উপর থেকে নিচে, এটা হচ্ছে ডান থেকে বামে।
যেটা হচ্ছে ডান থেকে বামে মাঝখানে হয় সেটা হচ্ছে সেন্টার, আর যেটা উপর থেকে নিচে হয় সেটাকে বলা হয় মাঝখানে একটা মিডল। বুঝছেন? মিডল এবং সেন্টারের মধ্যে ডিফারেন্ট হচ্ছে এইটুকুই, উপর থেকে নিচে মাঝামাঝি করলে হচ্ছে মিডল, আর ডান থেকে বামে মাঝামাঝি করলে হচ্ছে সেন্টার। তো এই যে কাজটা করছি আমি, এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে একটু আগের অবস্থায় আসলাম। এই যে কাজগুলো করছি, কি কি করছি? মার্জ করছি, মার্জ করার পর অ্যালাইন করছি সেন্টার, ঠিক আছে? এখন এই যে দুইটা কাজ আছে, মার্জ করছি এবং সেন্টার অ্যালাইন করছি, এই দুইটা কাজকে আবার একটা বাটনে দিয়ে দিছে তারা, মার্জ এন্ড সেন্টার। এই জন্য এটা না মার্জ এন্ড সেন্টার। একটু আগে আমরা ভিতরে গিয়ে মার্জ করছি না, আবার ওখান থেকে ম্যানুয়ালি সেন্টার করছি। যখন আপনার এই দুইটা একসাথে দরকার হচ্ছে তখন আপনি সরাসরি মার্জ এন্ড সেন্টার দিয়ে দিবেন। এবার যদি আমি লিখি, দেখেন এই যে অটোমেটিক মাঝখানে আসতেছে না, এটাই। তো আমি এখানে লিখে দিলাম বেসিক স্যালারি শিট। আর এখানে যে কপি কাট পেস্ট আছে এগুলো আমার নতুন করে শেখাতে হচ্ছে না। যেমন আমি এই সেলে ক্লিক করলাম, ডাবল ক্লিক করি নাই, ডাবল ক্লিক করলে ভিতরে চলে যায়, ঠিক আছে? আমি এই সেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে একটা শেডিং বাটন আছে, যেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এদিকে ছিল কোথাও, এখানে হচ্ছে শেডিংটা ফার্স্টে দিয়ে আসছে। এইখান থেকে নাম দিয়ে দিয়েছে ফিল কালার। আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করি, সে আমি এটা সিলেক্ট করলাম। আর এখানে একটা ক্লিক করার পর এখানে ফন্ট কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার, সে আমি হোয়াইট কালার সিলেক্ট করলাম, ঠিক আছে? এখান থেকে আমি ফন্ট সাইজ বড় করতে পারতেছি, ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতো সবকিছু। ইভেন এখানে একটা এক্সট্রা অপশন ছিল সেন্টারাইজ করার, সেটাও দিয়ে দিলাম। আমি একটু বোল্ড করে দিই এটাকে। আর এখানে একটা জিনিস, আমি যদি কন্ট্রোল ইচ্ছা যেভাবে সাজাইতে পারেন, এটা আমি জাস্ট এমনি আমারটা করতেছি, ঠিক আছে? এখন দেখেন আমি এটাকে প্রিন্ট করতেছি, কন্ট্রোল পি দিলে প্রিন্ট হবে না, প্রিন্টে ক্লিক করলাম, বর্ডারগুলো আছে, বর্ডারগুলো তো নাই। এইখানে যে বর্ডারগুলো আমরা দেখতেছি এইগুলো আসলে হচ্ছে গাইড করতেছে আমাদেরকে, এগুলো আসলে বর্ডার না, এগুলো আমাদের গাইড করতেছে। এখানে আলাদা আলাদা সেল, এগুলা হালকা হালকা করে এই জন্যই দেখা যাচ্ছে। তো আমি যদি বর্ডারগুলো দিতে চাই সেক্ষেত্রে আমাকে এভাবে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট এভাবে করি, ফার্স্ট এইটুকু সিলেক্ট করলাম, নিচের দিকে ড্র্যাগ করলাম, ঠিক আছে, যতটুকু দরকার। সিলেক্ট করার পরে আমি এত বড় নিচ্ছি, কষ্ট হবে শিট বানাতে, ছোট করে নিই। করার পরে এখানে একটা বর্ডার অপশন আছে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে এগেইন এদিকেই ছিল বর্ডার, ঠিক আছে? এই যে ইনডেন্ট বা এগুলোর পাশাপাশি ছিল আর কি এদিকে শেডিং এর সাথে। তো আমি এখানে আসলাম, এই যে বর্ডার, এখান থেকে আমি অল বর্ডারে ক্লিক করলাম, সিলেক্ট করার পর অল বর্ডার। এবার যদি আমি প্রিন্টে যাই, দেখেন বর্ডার আসছে, ঠিক আছে? আচ্ছা, এটুকু গেল। এখন হ্যাঁ, এখানে তো আমি বর্ডার দিছি, অল বর্ডার, এগুলো দেখা যাচ্ছে। এবার আমি কি করলে বর্ডারগুলো আসবে, এই বর্ডারগুলো আসবে না। এবার আমি এখানে চাইলে কিছু নেম লিখতে পারি, যেমন হচ্ছে এখানে আপনারা আছেন কে কে, হুমায়রা আছেন, তারপর হচ্ছে ওয়াসি আছেন, আলিফ আছেন, ফাহিম আছে, রাকিব আছে, আর কে ছিল যেন, নাদিয়া, লামিয়া, দেন আরেকজন ছিল তো, আরো দুইজন না, ও নাজিমা ছিল, আর কে কে ছিল? হুম? ওর নাম তো ফাহিম, তো আছেই। আচ্ছা, এখানে হচ্ছে পজিশন আছে, পজিশন যেকোনো কিছু হইতে পারে, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, জুনিয়র ম্যানেজার, ক্লিনার। আরেকজন কে, আমি সেটাই বলতেছি। আর কেউ আছে আসলে? আচ্ছা উনি তো লিখছি এই যে ফার্স্টে। আচ্ছা, ওকে ওকে ওকে, আর লিখতেছিও না, যদি ধরেন নাই বা আছে, এগুলো এমপ্লয়ি না, এগুলো ধরেন আপনারাও না, ঠিক আছে? এগুলো জাস্ট আমি নাম নিলাম আর কি, আমি কারো কাছ থেকে। তারপর হচ্ছে ধরেন এখানে কিছু বেসিক স্যালারি থাকবে, আমি এখানে কিছু স্যালারি লিখলাম। এরপর হচ্ছে হাউস রেন্ট, ঘর ভাড়া। ধরেন ঘর ভাড়া হচ্ছে ওনাকে, ব্যক্তিকে হচ্ছে এই যে 50,000 টাকা, তাকে হচ্ছে ধরেন আমি 5,000 টাকা ঘর ভাড়ার জন্য দিচ্ছি, ঠিক আছে? 5 লিখছি, 50। আচ্ছা, এখানে হচ্ছে 5,000 টাকা লিখলাম ঘর ভাড়ার জন্য, ধরেন, ঠিক আছে? কোম্পানি থেকে দেওয়া হবে। মেডিকেল অ্যালাউন্স, ধরেন ওনাকে হচ্ছে 4,000 টাকা আমরা চিকিৎসা বাবদ হিসেবে দিচ্ছি। মোবাইল বিল হিসেবে ধরেন ওনাকে 500 টাকা দিচ্ছি। তারপর হচ্ছে ধরেন বোনাস দেওয়া হচ্ছে ওনাকে 2,000 টাকা, বেশি কম হয়েছে না বোনাস? তারপর ট্রান্সপোর্ট, ধরেন ধরেন হচ্ছে ট্রান্সপোর্ট দিলাম আমি 2,000 টাকা যাতায়াতের জন্য ওনাকে। প্রভিডেন্ট ফান্ড, ধরেন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কি চিনেন? জমা, আমাদের স্যালারি থেকে যে জিনিসটা কেটে রাখবে তারা আমাদেরকে পেনশন দেওয়ার জন্য, ঠিক আছে? ওইটাই, এটা হচ্ছে ক্রেডিট হবে না, ডেবিট ক্রেডিট। তারপর হচ্ছে ধরেন ট্যাক্স হচ্ছে 1,000 টাকা। হ্যাঁ, এখন সে লোন নিতেও পারে, নাও নিতে পারে, ঠিক আছে? ধরে নিলাম নিচে 4,000 টাকা,
এই যে শেষ শেষ, এগুলো বাদ দেন, পরে এগুলো নিয়ে ডিসকাস করতেছি। আমি এটা একটু শেষ করে দিই, টাইম বেশিক্ষণ নাই তো, এই জন্য আমার আবার 7টায় অন্য একটা ব্যাচ শুরু করতে হবে। আপনাদেরকে তার আগে বিদায় করতে হবে। এই যে 46 বেজে গেছে, আর মাত্র 14 মিনিট হাতে টাইম আছে। ওকে, আমার কাছে হাউস রেন্ট আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, মোবাইল বিল আছে, বোনাস, ট্রান্সপোর্ট, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, লোন, তারপর আছে টোটাল স্যালারি, যেটা আমরা বসিয়ে দিতে পারবো না চাইলে। একটা হিসাব করে দেন বসাতে হবে। আর হিসাবটা কিভাবে হবে, হিসাব কি হবে পরে দেখবো, আগে আমরা গাণিতিক কাজ শুরু করবো, তাই না? তাহলে আমাদেরকে একটা ইকুয়াল দিতে হচ্ছে, গাণিতিক একটা সিম্বল দিতে হচ্ছে, এরপর বাকি কাজ। এখন সাম আমরা দিতে পারি, কিন্তু আমাদের এখানে কিছু কিছু জিনিস বাদও যাবে, ঠিক আছে? তো দেখেন, আমি এখানে ম্যানুয়ালি হিসাব শুরু করতেছি। ফার্স্টে তো বেসিকের সাথেই তো সব হিসাব কিতাব হবে। তাহলে বেসিকে কল করলাম C7, মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, আমি এগুলো সব ম্যানুয়ালি লিখছি, এগুলো নিয়ে গোলাবেন না, এগুলো সব ম্যানুয়ালি এমনি লিখে দিছি, ঠিক আছে? তারপর এখানে হিসাবটা করতেছি, ইকুয়াল দিলাম, বেসিককে কল করলাম। এখন বেসিকের সাথে হাউস রেন্ট যোগ হবে নাকি বিয়োগ হবে? বিয়োগ হবে নাকি যোগ হবে? হাউস রেন্ট কেন যোগ হবে? আচ্ছা, যোগ যে বলছেন, কেন যোগ হবে? আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ, ধরেন আপনি নিজের বাড়িতে থাকেন, ধরেন আপনি নিজের বাড়িতে থাকেন, তাহলে কি বিয়োগ হবে নাকি যোগ হবে? লাগবে না, না? এইখানে যে হিসাবটা করতেছি, একটু শোনেন, হ্যাঁ, এখানে যে হিসাবটা করতেছি, কিসের হিসাব এটা? স্যালারির। এই হিসাবটা কে করবে, আপনি নাকি কোম্পানি? কোম্পানি। সে কার দিক থেকে হিসাব করবে? ওর দিক থেকে। ও কি আপনাকে হাউস রেন্টটা দিবে নাকি নিয়ে নিবে, সেটার উপর ডিপেন্ড করতেছে প্লাস হবে নাকি মাইনাস হবে। উনি দিবে, দিবে, তাহলে আপনার স্যালারির সাথে কি যোগ হবে নাকি বিয়োগ হবে? নিশ্চয়ই যোগ হবে, তো এই জন্য এখানে প্লাস হবে। বুঝছেন আলিফ, বুঝছেন? কোম্পানি আমাদেরকে যা দিবে সেগুলো যোগ হবে, কোম্পানি আমাদের কাছে যা নিয়ে নিবে তা বিয়োগ হবে, কারণ আমরা হিসাবটা করতেছি কোম্পানির পক্ষ থেকে। আমরা তো নিজস্ব একটা কোম্পানিতে চাকরি করব, আমার স্যালারির হিসাব হবে, ঠিক আছে, কিন্তু আমরা তো ধরেন কোম্পানির হয়ে কাজটা করবো তখন, তো সেই ক্ষেত্রে ওভাবে। ওইগুলো পরে দেখতেছি, আপাতত এগুলো বসাইলাম। আর এগুলো কোম্পানিতে আছে আমাদের বলার জন্য, ঠিক আছে? কোন কোম্পানি কি দিচ্ছে সেগুলো তো ওরা জানে। ধরেন আমি একটা এমপ্লয়ি রাখতেছি, আমি এত টাকা দিব, এটা তো আমি জানি, ঠিক আছে? এটা আপনাকে হিসাব করতে দিচ্ছি, আমি যদি আপনাকে বলেই না দিই যে আমি ওকে স্যালারি এত দিব, আপনি বলবেন কি রে ভাই, আপনি কত দিবেন আমি কেমনে জানবো? বিষয়টা এরকম না? এই আর কি, যাই হোক, ওগুলোতে যাই না। এখন হাউস রেন্ট কি হবে, তার মানে প্লাস হবে। তাহলে আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে হাউস রেন্টকে কল করলাম। এখন কি হলো, C6 প্লাস D7, বা হচ্ছে বেসিক প্লাস D7। না না, কল করুন, আমি ক্লিক করবো আর কি। আগের গুলো তো আছেই, আমি এগুলো মুছে দিই। এই যে ইকুয়াল দিয়ে শুরু করলাম, বেসিকের সাথে যোগ হবে কে, হাউস রেন্ট, তাই যোগ দিয়ে হাউস রেন্ট দিলাম। মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা ভাতা কি দিবে, কি হবে, যোগ হবে, আমি যোগ চিহ্ন দিলাম। মেডিকেল অ্যালাউন্স দিলাম। মোবাইল বিল যোগ হবে, বোনাস নিচে যোগ হবে, যাতায়াত যোগ হবে, প্রভিডেন্ট ফান্ড বিয়োগ হবে। কেন? কারণ এটা আমার কাছ থেকে জমা হিসেবে কেটে রাখবে। ধরেন সেটা তো আমারই টাকা, ঠিক আছে, আমাকে দিবে, কিন্তু এই স্যালারিটা থেকে কেটে নিচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়, মানে এই স্যালারিটা থেকে তো কেটে নিচ্ছে, এই স্যালারিটা হিসাব করতেছি। তাহলে হচ্ছে আমি মাইনাস করলাম প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স কি হবে, মাইনাস। আমি লোন নিয়েছিলাম, কি হবে এটা, মাইনাস। এটা দিলাম, এটা হচ্ছে তার ফাইনাল স্যালারি। এখন এভাবে যদি এখানে আরো অনেক সংখ্যা থাকতো, আমরা এটাকে ধরে ড্র্যাগ করতাম, সবারটা অটোমেটিক বের হয়ে যেত। তারপর দেখেন, আমি এটা একটু মুছে দিই, এই জিনিসটা সেম জিনিসটা আবার করবো একটু পর, হ্যাঁ? তো এই জন্য আমি এখানে কয়েকটা জায়গায় একটু লিখে নেই। ধরেন একে দিল 4000, চল্লিশ হাজারে 30,000-এ 6,000 দিছে, এটা হাউস রেন্ট। আর এগুলোতে যাই না, এগুলো এমনি ডেমো বোঝানোর জন্য, ঠিক আছে? এগুলো নিয়ে মারামারি ঝগড়া ঝামেলা করার দরকার নেই যে কাকে কম স্যালারি দিছি কাকে বেশি। আচ্ছা, এই যে দেখেন, এখানে আমি দুইটা লিখছি, বাকিগুলো লিখে টাইম ওয়েস্ট করতেছি না আর কি, ঠিক আছে? কারণ আমাদেরকে আরো কিছু জিনিস শিখতে হবে আজকে। ইকুয়াল দিলাম। আচ্ছা, তখন যে যা যা বুঝাইছি ওগুলো সব বুঝছেন? সহজ আছে, মজা আছে, এক্সেলে মজা আছে, তাই না? ওকে, দেখেন, আমি গাণিতিক কাজ শুরু করলাম ইকুয়াল দিয়ে, বেসিককে কল করলাম,
প্লাস দিলাম হাউস রেন্ট, প্লাস দিলাম মেডিকেল অ্যালাউন্স, প্লাস দিলাম মোবাইল বিল, প্লাস বোনাস, প্লাস ট্রান্সপোর্ট, মাইনাস প্রভিডেন্ট ফান্ড, মাইনাস ট্যাক্স। এখানে কিছু নাই স্যার, জিরো। প্লাস করলেও যাওয়া হবে, মাইনাস করলেও যাওয়া হবে। কিন্তু আমরা হচ্ছে মাইনাস দিয়ে লোনকে কল করে দিব, কিছু থাকুক আর না থাকুক। কেন আমি বলতেছি, এন্টার দিলাম। সিস্টেম কি হইলো, সিস্টেমে কি ফলো হয়েছে, পরের গুলোতে তো আছে, সে তো এখানে এসে মাইনাস এটাকে আর করবে না, যেহেতু আমি সিস্টেমে জিনিসটা অ্যাপ্লাই করে দিচ্ছি। যখন নিচে ড্র্যাগ করতেছি তখন এসে সে দেখেন এটাকেও মাইনাস করছে। এখন যেহেতু আগেরটাকে খালি অংশটাকেও মাইনাস করছি, এরকম সিচুয়েশনে কখনো পড়লে সেটাকেও আপনি হিসেব করে চলে যাবেন, কিছু থাকুক আর না থাকুক কাউন্ট করতে হবে। বুঝতে পারছেন এটা? ওকে, এটা গেল। এখন কত হচ্ছে, এদের স্যালারি গুলো ধরেন তাদের পজিশন অনুসারে পাইলো, এগুলা বসাচ্ছি ইচ্ছা মতো। কিন্তু এই জিনিসগুলো তো ধরেন কাউকে আমার পছন্দ হইলো 4,000 দিলাম, কাউকে পছন্দ হইলো 1 টাকাও দিলাম না, এরকম সিস্টেম আছে? অবশ্যই নাই। তার মানে এটার একটা নির্দিষ্ট হিসাব হয়, তো ওই হিসাবটা আপাতত আমরা পার্সেন্টেজ দিয়ে করে ফেলবো। এটা শুধু পার্সেন্টেজ দিয়ে করে না, এটার আরো অনেক ধরনের হিসাব আছে। এত থেকে এত স্যালারি হলে এত পার্সেন্ট দেয়, আবার স্যালারি রেঞ্জ এমন হলে অন্য পার্সেন্টেজ হয়, স্যালারির উপর ডিপেন্ড করে পার্সেন্টেজ চেঞ্জ হয়। তবে আমরা চেঞ্জ করতেছি না, আপাতত হচ্ছে ফিক্স করে দিচ্ছি যে হাউস রেন্ট সবাইকে 50% দিব, তার মানে 50% সবাই, ঠিক আছে, এরকমটাই। তো এখন আমি এই যে লেখালেখি করছি, আমি একটা নোট করার জন্য আরেকটা রো দরকার। রো তো আমার কাছে নাই, সেটা আমি 2 ওয়েতে নিয়ে আসতে পারি। একটা ওয়ে হচ্ছে এইখান থেকে শুরু করে এইটুকু যদি সিলেক্ট করি, এবার এটা যে কোনো একটা বর্ডার ধরবো, এই প্লাস আইকন না, ধরবো কি বর্ডার, যে কোনো একটা বর্ডার আসলে দেখবেন 4টা অ্যারো আসছে, তার মানে এটা 4 ডাইমেনশনে আমরা এটাকে মুভ করতে পারবো। আমি এটাকে ধরে নিচের দিকে টান দিলাম একটা সেল অবধি, এই যে একটা বর্ডার দেখতেছি না, এই যে বর্ডার উপরের দিকে খেয়াল রাখেন, একটা সেল অবধি নিচে নামাইছি, বা নিচে দেখলেও বুঝতেছেন, দেখেন মুভ হয়ে গেছে না, উপরে একটা খালি সেল আমি দিলাম। আমি একটু আন্ডো করি। আরেকটা ওয়ে যেটা ছিল সেটা হচ্ছে এখানে যদি অন্য কিছু থাকতো সেক্ষেত্রে এগুলোর কোনো পরিবর্তন হবে না। এখন এটার ক্ষেত্রে তো ধরেন এদিকে খালি করে তারপর নিতে হচ্ছে সবকিছু পুরো, সেটা যদি আরো অনেক লম্বা হয়তো, সবগুলো ধরে পরিবর্তন করা, যদি আপনার কাছে 200 জন এমপ্লয়ি থাকে সবগুলো ধরে চেঞ্জ করা অনেকটা ক্রিটিক্যাল না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আসবো, রাইট বাটন ক্লিক করব, এখানে যে কোনো জায়গায় থাকতে পারি। এই যে আমি যদি এইখানে থাকি তাও 6 নাম্বার রোতে আসি, এইখানে থাকলেও আমি 6 নাম্বার রোতেই আসি, যেহেতু আমার রো দরকার আমি রো হিসাব করব। আমি এখানে আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, একটা ইনসার্ট বাটন আছে, ইনসার্টে ক্লিক করলাম, এখানে দেখবেন একটা অপশন আছে এন্টার কলাম এন্টার রো, আমার কি দরকার রো, আমি ওকেতে ক্লিক করলাম, এই যে একটা রো চলে আসছে, কিন্তু সে আবার তার আগের ফরম্যাটিংটা ফলো করে আসছে। এখন কি করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, এটা যে ফন্ট সাইজ ছিল 11 করে দিলাম, এটা যে কালার ছিল সেটাকে আমি হোয়াইট করে দিলাম বা নো ফিল, এখান থেকে কোনো কালার থাকবে না, টেক্সট কালারটা অটোমেটিক করে দিলাম, সবকিছু আবার আগের মতো হয়ে গেল, বোল্ডকেও অফ করে দিলাম। দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো ক্লিয়ার ফরম্যাটিং বাটন নেই, যদি থাকতো ক্লিকে কাজ হয়ে যেত, তাই না? ক্লিয়ার ফরম্যাটিং বাটন থাকলে ওয়ার্ডের মতো। তো যাই হোক, এভাবে করতে হবে, আর নয়তো আপনারা যদি ছোটখাটো সিট হয় এভাবে ধরে নিচের দিকে টান দিতে পারেন। তাহলে আমরা একটা এখন কলাম পেলাম কিনা, সরি রো একটা পেলাম কিনা। এভাবে আমরা চাইলে ধরেন আমি ট্রান্সপোর্টের আগে একটা বাটন কলাম চাচ্ছি, তাহলে আমি ট্রান্সপোর্টে থাকলাম, খেয়াল রাখবেন সবসময় কিন্তু আগে আসে, আমি এখানে থাকলে তার আগে আসতেছে, আবার সেই ফলো করছে এর আগের রোকে, আর কলামের বেলায় এর আগে আসবে সে আবার ফলো করবে একে, এরকমটাই। আমি ট্রান্সপোর্টে থাকলাম, ইনসার্টে আসলাম, কলাম নিলাম, দেখেন একটা ইনসার্টে কলাম চলে আসছে। এখন মনে করেন টেক্সট গুলো উপরে নিব, টেক্সট গুলো উপরে নিব, ধরে আমি ড্র্যাগ করে নিয়ে যাব বর্ডার ধরে, আমি সিলেক্ট করছি এটুকু, এই বর্ডার আছে, ধরে আমি যে কোনো জায়গায় নিতে পারবো, সেটা এবার আপনি উপরে নিয়ে যান, সমস্যা নাই তো। হ্যাঁ আপনি চাচ্ছেন না এই জিনিসটা আর দরকার নাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন, ডিলেটে ক্লিক করবেন, কোনটা ডিলিট করবেন, রো নাই কলাম, রো, ওকে দিলাম। যেমন এখানে আসলাম, ডিলেটে ক্লিক করলাম, কোনটা ডিলিট করবো, কলাম, ওকে দিলাম। সেক্ষেত্রে যে উপরে মার্চ করছে এগুলোতে কোনো পরিবর্তন হলো না আর, ঠিক আছে। তো আমার কাছে আসলে রোটা দরকার ছিল, শুধু কলাম দরকার নাই, আমি আন্ডু করে জাস্ট কলামটাকে ডিলিট দিই, এই যে এই রোটা দরকার। এখন আমি এখানে নোট করি, সেখানে হবে 50%, এখানে ধরে নিলাম হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, হ্যাঁ 10% দিলাম, এটা কি মোবাইল বিল 1%, বোনাস এখানে 15 না, ট্রান্সপোর্ট ধরে নিলাম হচ্ছে 10%, প্রভিডেন্ট ফান্ড ধরে নিলাম হচ্ছে 15%, ট্যাক্স কত পার্সেন্ট হয় আমি জানি না, এটা তো নির্দিষ্ট হয় না আর কি। লোন কি পার্সেন্টেজ জবরদস্তি দিবেন? অবশ্যই না, তার মানে এখানে কোনো পার্সেন্টেজ হওয়ার কথা না, যে যে নিচে তারটা এন্ট্রি করবো ম্যানুয়ালি, এখানে হিসাব হবে না কোনো।
কারণ জোর জবরদস্তিতে আমরা লোন দিব না যে তোমার নিতেই হবে 10% লোন, আবার পরের মাসে দিতেই হবে, ঘুরে ফিরে সেম কথা হইলো, ঠিক আছে। যাই হোক, তো এটাও আমি মুছে দিতে পারি আপাতত, যেহেতু দরকার নাই। হাউস রেন্টে আসলাম, এখন কত পার্সেন্ট বের করবো আমরা? 50%। এখন পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় মনে আছে? 100 দিয়ে ভাগ না, আবার কত পার্সেন্ট সেটা দিয়ে গুণ, এরকম। ওকে, এটার আবার একটা ডিজিটাল ভার্সন ছিল যখন আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর হয়ে গেছি। ইনটু ইকুয়াল দিলাম, এটা কল করলাম, ইনটু দিলাম, 50% কল করলাম, এন্টার দিলাম, বের হয়ে গেছে না? বের হয়েছে। এখন দেখেন এটা যে বের করছি, এটা তো বুঝছেন সবাই, 50% বের করছি আগের মতো, শুধু গুণ করছি আর কি। এইটাকে যখন ধরে আমি নিচে দিকে ড্র্যাগ করতেছি, তখন দেখবেন সেখানে ভ্যালু এরর দিচ্ছে একটা, আরেকটাতে অনেক বড় সংখ্যা দিচ্ছে, একটাতে ভ্যালু এরর দিচ্ছে, তখন আরো বেশি বড় সংখ্যা দিচ্ছে। এটার কারণ কি বলি, এইখানের সাথে সে গুণ করছে কাকে, এই জায়গায় এসে C8 পাশের সেল, তারপর হচ্ছে D6 উপরের দ্বিতীয় সেল। তো এই তো কোনো দোষ করে নাই, ও তো সেম সিস্টেমটাই করবে। সেও কি করছে, উপরে দ্বিতীয় সেলকে কল করছে যেখানে লেখা আছে হাউস রেন্ট, কোনো সংখ্যা নাই, কোনো 50% লেখা নাই। এভাবে কি হবে কাজ? হবে না। তো এটার সমাধান হচ্ছে আপনি 50% জিনিসটাকে ফিক্স করতে পারেন। এখন সেটা ফিক্স আবার দুইভাবে করতে পারি আমরা। আমি ইকুয়াল দিলাম, বেসিকে কল করলাম, ইনটু দিলাম, এই 50%-এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ধরে নেন, এটা হচ্ছে জাস্ট একটা নোট, আমরা এটাকে কল করব না, আমরা ডিরেক্টলি লিখে দিব 50%। তাহলে কি হলো, C8 ইনটু 50%, C8 এ যা পাবে তার সাথে 50%, এন্টার দিলাম। যদি আমি সিস্টেম ফলো করি, নিচে সেলে তো এটা কত, C9, তো C9 এর সাথে যা পাবে তার সাথে 50%। তো এবার ঠিক আছে না, যতই ড্র্যাগ করি 50% ফিক্স থাকতেছে, এইটুকু বুঝছেন? এখন এই হিসাবটা করে ফেলছি একবার, আমাকে হঠাৎ বলা হইলো এখানে 52% দিচ্ছি হঠাৎ আমরা, এখন দিলাম, এখানে আবার এসে কি করতে হবে, ধরেন আমি এখানে আসলাম, এখান থেকেও চেঞ্জ করতে পারতেছি, এখান থেকেই করি, এখানে ডাবল ক্লিক করেও পারতেছি, সমস্যা নাই। তো এখানে করার পর আবারও সেম ভাবে সবগুলোতে অ্যাপ্লাই করা লাগতেছে 52%, ঠিক আছে। এখন এটা আমি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ওই যে কল সিস্টেম ছিল, কল সিস্টেমই থাকবে, কিন্তু আবার নিচে গেলে আবার যেন সে 50% ফিক্সও রাখে। তো সেটার সিস্টেমটা হচ্ছে এরকম, ইকুয়াল দিলাম, বেসিকে কল করলাম, ইনটু দিলাম, 52%-কে কল করলাম, ইন্টার দিলাম। কিন্তু এটাতে সমস্যাটা ছিল হচ্ছে নিচের দিয়ে গেলে তো সে আবার ভুলে যায় যে 50% আমার ছিল, সে তো ছিল উপরে দ্বিতীয় সেল, আমার কত ছিল সেটা তো সে জানে না, আমার ছিল হচ্ছে উপরে দ্বিতীয় সেল, আমি উপরে দ্বিতীয় সেলে ছিলি নিচে আসলে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে লক করতে পারি এইভাবে, D6 না, D6 এ দুইটা লেটার আছে, দুইটা ক্যারেক্টার আছে, D একটা ক্যারেক্টার, C একটা ক্যারেক্টার, দুইটা, সরি 6, D একটা ক্যারেক্টার, 6 একটা ক্যারেক্টার। তো আমি কি করব, D এর আগে একটা ডলার আইকন দিব, ডলার আইকন কোথায় আছে, শিফট 4 এর উপর আছে, দেখছেন কিবোর্ডে, শিফট 4, D এর আগে একটা ডলার আইকন দিলাম, 6 এর আগে একটা ডলার আইকন দিলাম। এবার সে D6 কে দেখেন কল তো করছে, কিন্তু আবার সে লকও করে ফেলছে, সে D6 কে কখনোই চেঞ্জ করবে না। এবার হচ্ছে সমাধান, 52%ও আছে, এখন কত হচ্ছে, 52% আগেও ছিল যখন আমরা 50 লিখে দিয়েছিলাম ম্যানুয়ালি। কিন্তু এটা কেন করছে, এটা করছে এই জন্যই, যদি আমাকে বলা হয় আবার 50%, আমি জাস্ট এখানে লিখে এন্টার দিব, সবগুলোতে 50% হয়ে গেছে, কারণ আমরা তো কল করছি, কল করে ওই সেলটাকেই লক করে দিয়েছি, সংখ্যা লক করে নেই। এবার এটুকু বুঝছেন সবাই? সেম জিনিসটা আমি আরেকবার রিপিট করি, ইকুয়াল দিলাম, বেসিককে কল করলাম, ইনটু দিলাম, 10%-কে কল করলাম, এন্টার দিলাম, 10% বের করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন নিচের দিকে ড্র্যাগ করতেছে তখন তো সে মনে করতেছে কিরে, এটা যেমন পাশের দ্বিতীয় সেলের সাথে উপরে দ্বিতীয় সেল গুণ করছে, তো বলতেছে কি পাশের দ্বিতীয় সেলের সাথে উপরে দ্বিতীয় সেল গুণ করবো। এখন মেডিকেল অ্যালাউন্সের সাথে কি সংখ্যা যোগ গুণ করা যায়, সংখ্যার সাথে কি লেটার গুণ করা যায়, যায় না। তো এই জন্য এখানে সমস্যাটা গেছে, তাই আমরা এভাবে করতে পারবো না, আমাদের করতে হবে কিভাবে, ইকুয়াল দিতে হবে, বেসিকে কল করে ইনটু 10% ম্যানুয়ালি লিখে দিতে হবে, এবার সব ঠিকঠাক আছে, তাই না? এখন আমরা যদি এখানে কোনো চেঞ্জ করি, এখানে আবার চেঞ্জ হচ্ছে না, এটা একটা সমস্যা, কারণ আমরা তো 10%-কে লক করে দিছি, সংখ্যা একটাকে লক করে দিছি। এই তো এই সেলটাকে কি আছে, এখানে কি আছে সে কি চিনে এখন, বসে না, লিখে বুঝতেছেন এগুলো? ওকে, এখন এখানে আরেকটা সমস্যা ছিল, খেয়াল করছেন কিনা জানি না, ও আপনারা তো কাজ করেন নাই, আমি বলে দেই। সিলেক্ট করলাম না, মাইক্রোসফট ওয়ার্ডে দেখবেন হচ্ছে বড় একটা টেক্সটকে সিলেক্ট করলাম, সিলেকশনটাকে ব্যাকস্পেস দিয়ে পুরোটা একসাথে মুছে দেওয়া যায়, বাট এখানে হয় না, এখানে শুধু একটা মুছবে, যেটা থেকে আমি সিলেকশন শুরু করছিলাম এটা থেকে, দেখেন আমি ব্যাকস্পেস দিচ্ছি, একটা মুছে, বাকিগুলো সিলেক্টেড থাকাকালীনও মুছে নাই। তো এটা হচ্ছে মুছতে হয় এভাবে কিবোর্ড থেকে ডিলেট বাটন দিয়ে, ঠিক আছে, অনেক জায়গায় দেখছি না ডিলেট দিয়ে মুছতে হয়,
সমস্যা নেই, এখন না বললেও চলবে, যেহেতু এখনই শেখাচ্ছি, পরে আমরা কোয়েশ্চেন করলে তখন। দেখেন তাহলে আমরা কি করছিলাম, 10%টাকে লক করে দিছিলাম, লক করে দেওয়ার কারণে সবগুলোতে সে বুঝতে পারছে, কিন্তু আমি যখন এইখানে কোনো চেঞ্জ করতেছি তখন সে আবার মনে রাখতে পারে না, আবারও নতুন করে আমাকে আবার ফাংশনটা করতে হয়। তো সেজন্য আমি ইকুয়াল দিলাম, বেসিককে তো কল করলাম, সবকিছু তো কাজ হবে কার সাথে, বেসিকের সাথে, বেসিকের 10% করলে যত হয় তত হচ্ছে আমাকে মেডিকেল অ্যালাউন্স হিসেবে দেওয়া হবে কোম্পানি থেকে, এরকমই। তাহলে বেসিকে কল করলাম, ইনটু দিলাম, 10%কে লক করতে হবে না, 10%কে আমি কল করলাম, ঠিক আছে, কিন্তু E6 এর ইটা একটা ডলার হবে, 6 একটা ডলার হবে, এন্টার দিলাম। এবার দেখেন আমি যদি নিচের দিকে যাই তাহলে সে E6 কে লক করে ফেলছে। এবার আমরা সেলকে লক করছি, নট সংখ্যা, ঠিক আছে, কোন সংখ্যাকে আমরা কল করছি সংখ্যাকে, ঠিক আছে, তবে লক করি নাই। এবার আমরা সেলকে কল করছি, সেলকেই লক করে দিছি ডলার আইকন দিয়ে, মনে থাকবে সেলকে লক করার জন্য কি করতে হয়, ডলার আইকন ইউজ করতে হয়। কখন কখন, প্রতিটা ক্যারেক্টারের আগে। ধরেন হচ্ছে D17 বা হচ্ছে ডি, এখানে D6 ছিল, D6 এ কয়টা ছিল, দুইটা, D তে একটা, 6 একটা, দুইটা ডলার দিয়ে আমরা এই দুইটাকেই লক করেছি, কলাম এবং রোকে লক করে দিছি। উপরে বিলে আসলাম, ইকুয়াল দিলাম, বেসিক আসলাম, ইনটু F6 ডলার ডলার, এন্টার দিলাম। বোনাস আসলাম, ইকুয়াল দিলাম, বেসিক ইনটু G6 এর আগে ডলার এবং ডলার। সবগুলো সেম ভাবে আমি একটু শেষ করে নেই, সবগুলো আমি একটু শেষ করে নেই, তারপর বলতেছি বাকিটা। ইকুয়াল বেসিক ইনটু A6 ডলার দিলাম, লোন, আমরা তো জোর জবরদস্তি কাউকে লোন দিব না, তার মানে হচ্ছে যে যে নিছে তার হইতে পারে। ধরেন এখানে আমি 6,000 দিলাম, 10,000 দিলাম, ধরেন একে দিলাম, বা নিল তারা, ঠিক আছে, লোন নিল। এখন আমি হচ্ছে এখানে ড্র্যাগ করে এটুকু করতে পারি, আর এই সেম জিনিসটা আমি এখানে ডাবল ক্লিক করেও করতে পারি। কি করছি আমি, এখানে ড্র্যাগ করছি না, এই সেম জিনিসটা আমরা এই ডটে ডাবল ক্লিকও করতে পারি। তার সেন্স থেকে সে যতটুকু বুঝতে পারে যে এইটুকু পর্যন্ত আমার করা দরকার, সে ততটুকু করে দিবে। দেখেন নিচে সেলটাতে বড় থাকা কালীনও সে যায়নি, কারণ সে পাশের গুলো পায় নাই। আমি এখানে আসলাম, দিয়ে দিলাম, আর বাকিটা ঠিকঠাক থাকলো। এবার আসতে আবারও টোটাল স্যালারিতে, আমি এগুলো একটু বোল্ড করে দেই, বুঝতে অসুবিধা হচ্ছে। আমি আসলাম টোটাল স্যালারিতে, আগের সিস্টেম ইকুয়াল দিলাম, বেসিক, বেসিকের সাথে হাউস রেন্ট কি হবে, প্লাস হবে মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল, বোনাস, ট্রান্সপোর্ট, মাইনাস প্রভিডেন্ট ফান্ড, মাইনাস ট্যাক্স, মাইনাস লোন। এন্টার দিলাম, বের হয়ে গেল। আমি এটাকে ড্র্যাগ করে পুরো শীটটা কমপ্লিট করলাম। এটুকু ক্লিয়ার সবার? এন্ড আমরা এই শীটটাকে এবার নাম দিতে পারি হচ্ছে অ্যাডভান্স স্যালারি শীট। আমরা আজকে দুইটা শীট কমপ্লিট করছি, একটা বেসিক স্যালারি শীট, একটা অ্যাডভান্স স্যালারি শীট। এখন বেসিক স্যালারি শীট বলতে কোনো শীট হয় না, অ্যাডভান্স স্যালারি শীট বলতে কোনো শীট হয় না, জাস্ট আমরা বোঝানোর সাথে দুইটা শীটকে আলাদা আলাদা করছি। বেসিকটাতে আমরা হচ্ছে বেসিক ভাবে করছিলাম, আর অ্যাডভান্স স্যালারি শীটটাতে আমরা হচ্ছে ওই যে পার্সেন্টেজ বা এগুলো লক টক করে এগুলো যা যা থাকে এটা নিখুঁত ভাবে করার জন্য যা যা থাকে সবকিছুকে খেয়াল রেখে করছি, ঠিক আছে? এটুকু পারা যাবে, সে ক্লাস এইটুকুই।